হ্যাঁ, দেখা যাচ্ছে তো। হ্যাঁ স্যার, একদম এবারে ক্লিয়ার আছে। হ্যাঁ, বল। উম, স্যার প্রথমেই স্যার আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি এতটা স্যার সময় বের করে আপনি আমাদের এখানে স্যার আসলেন এবং জয়েন হলেন স্যার, তার জন্য হ্যাঁ, তোমাকে মানে অনেক অনেক ধন্যবাদ ডাকবার জন্য। হ্যাঁ স্যার, তাহলে শুরু করি। একদম একদম। হ্যাঁ স্যার, প্রথমেই স্যার যে প্রশ্নটা জিজ্ঞেস করবো স্যার আপনাকে, যে স্যার এখন স্যার অনেক স্যার আমাদের মানে আমরা যেমন ছাত্র বা মানে যারা ছাত্রী যারা রয়েছেন তাদের অভিভাবকদের মুখে শোনা যায় যে আগে নাকি শিক্ষার মান অনেকটা ভালো ছিল, এখন নাকি অনেকটা মান পড়ে গেছে। তো আপনি স্যার একজন শিক্ষক হিসেবে আপনার কি মনে হয় যে শিক্ষার মান কি আদেও পড়েছে, বা মানে আগে যেমন বলা হতো যে মাধ্যমিকে নাকি লেটার মার্কস তুলতে বা উচ্চ মাধ্যমিকে লেটার মার্কস তোলাটা অনেকটা কষ্ট সাপেক্ষ ছিল, বা এখন সেটা নাকি মানে এক হাতের মুঠোয় চলে এসেছে, তো এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? দেখো, এই বিষয়টা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ আগেকার দিনে প্রশ্নের কাঠামোটা যেরকম থাকতো, সেখানে ধরো বড় প্রশ্ন তোমাকে লিখতে হতো। একটা হয়তো 10 নম্বরের প্রশ্ন থাকতো, সেখানে অনায়াসে 10 পাওয়া যেত না, এটা সম্ভব হতো না। কিন্তু এখন বর্তমান শিক্ষা ব্যবস্থায়, যেটা আর কি অন্যান্য বোর্ড, শুধুমাত্র আমাদের রাজ্যের নয়, অন্যান্য সর্বভারতীয় বোর্ড আমরা যদি দেখি, সেখানে হ্যাঁ শর্ট কোয়েশ্চেনের একটা প্রবণতা দেখা যায়। অনেক প্রশ্ন এমসিকিউ থাকে, এসএকিউ থাকে, যাতে করে ছাত্রছাত্রীরা অনায়াসেই অনেকটা নাম্বার পেয়ে যায়। এটা নাম্বার আচ্ছা পাওয়ার সহায়ক। এবার নাম্বার পাচ্ছে মানে শিক্ষার মান পড়ে গেছে, কিংবা যদি নাম্বার কম পেতো মানে শিক্ষার মান উন্নত হচ্ছে, এমনটা কিন্তু আমার মনে হয় না। আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, তাহলে স্যার আগে কি মানে শর্ট প্রশ্নের মানে সংখ্যা অনেক কম ছিল এখনকার তুলনায়? আগে এমসিকিউ বা শর্ট কোশ্চেন তো সেই অর্থে থাকতো না। এমসিকিউ আচ্ছা রিলেটেড কোশ্চেন দেওয়া এই নতুন সিলেবাস ধরো 2015-16 থেকে শুরু হয়েছে। এই সময় আচ্ছা। থেকে প্রশ্নপত্রে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের প্রবণতা দেখতে পাচ্ছি। প্রশ্নের উত্তর লিখবার ক্ষেত্রে আমাদের শব্দ সংখ্যা বেঁধে দেওয়া হচ্ছে, যাতে স্টুডেন্টরা টু দা পয়েন্ট উত্তর লিখলেই তারা কিন্তু পুরো নাম্বার পেয়ে যাচ্ছে। এতে লাভ যেটা হচ্ছে, ছাত্রছাত্রীরা উৎসাহ পাচ্ছে, আর তারা আরো ভালো পড়াশোনা করছে। যদি দেখা যেত একটি ছেলে পরীক্ষা দিয়েছে কেটে কুটে, সে হুম পেয়েছে হুম। হয়তো 100-র মধ্যে 30-35, সেখানে হ্যাঁ এখন সে পাচ্ছে 50-55, যাতে তার কিন্তু উৎসাহটা আরো বাড়ছে। সে একটা হ্যাঁ স্যার। মানে তার আত্মবিশ্বাস বাড়ছে যে আমি ভালো ছাত্র, আমি পড়াশোনা করলে পারবো আর কি। হ্যাঁ স্যার, একদমই স্যার। হ্যাঁ স্যার স্যার, এরপরে স্যার যেটা জিজ্ঞেস করবো স্যার, স্যার এখন স্যার মানে মানে শিক্ষকদের স্যার এখন মানে যেটা আপনাকে বলছি ভেঙে ব্যাপারটা, যে আগে যেমন শিক্ষকরা যে কোনো ভাবে শাসন করতে পারতো ছাত্র বা ছাত্রীদের, তো এখন সেটা শিক্ষকদের যেটা বলা যায় সহজ ভাষায় হাত পা বেঁধে দেওয়া হয়েছে, যে তারা চাইলেও শাসন করতে পারবেন না সেখানে। সেখানে নাকি সেখানে নাকি হুম, যে অভিভাবকদের বিভিন্ন বাধা নিষেধ আছে, মানে হুম। সব অভিভাবকদের বলছি না, একটা একটা একাংশের বলছি। এছাড়াও নাকি সেটা নাকি আইনের মতবিরোধ, এইসব ব্যাপার মানে বিভিন্ন ব্যাপার চলে আসে, তো সেখানে কি আপনার কি মনে হয় যে এখানে কি মানে এই প্রসঙ্গটা আনার পর থেকে কি মানে যারা শিক্ষার্থী যারা শিক্ষা অর্জনের জন্য যারা শিক্ষকের কাছে এসেছিল মানে আসে, তারা কি মানে মানে আগের থেকে কি মানে এখন কি অনেকটা বেয়াদব হয়ে গেছে নাকি মানে আগের মতনই রয়েছে? দেখো, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছো। এখন যদি স্টুডেন্টরা বেয়াদব হয়ে যেত, তাহলে তারা এত ভালো রেজাল্ট করছে কি করে? একটা শ্রেণীর ছাত্র থাকে যারা অপ্রতিরোধ্য, যাদের কখনো আটকানো যায় না। হ্যাঁ মনস্তাত্ত্বিকেরা বলেন স্টুডেন্টদের উপর শারীরিক নির্যাতন করা উচিত নয়, আইনও সেটা বলে। সেই কারণে হুম একটা জায়গায় গিয়ে স্যারেদের হয়তো হাত পাটা বাঁধা হয়েছে। সত্যি তারা হাতে বেত তুলে নিতে পারেন না। কিন্তু আবার হুম হুম। অন্য দিক থেকে এর একটা ভালো দিকও আছে। ধরো তুমি আচ্ছা। ক্লাসে আসতে পড়া পারতে না, আমি রোজ তোমায় বেদম মারতাম, সেটা তোমার হুম। তুমি ভয় আর স্কুলেই আসা বন্ধ করে দিবে। কিন্তু এখন সেটা হচ্ছে না। এখন হ্যাঁ হ্যাঁ একদম। ছাত্রছাত্রীরা অনায়াসে স্কুলে যায়, তাদের অতটা ভয় ভীতির জায়গা নেই। আর যদি শাসন করতেই হয়, মানে শিক্ষকরা শাসন করতে পারবেন না মানে ছাত্র নষ্ট হয়ে যাবে এমন নয়। অভিভাবকদের দায়িত্ব আছেন তো, তারা তো তার সন্তানকে একদম একদম। শাসন করতেই পারে। সেক্ষেত্রে যদি একটা ছেলে ভুল পথে পরিচালিত হয়, শিক্ষক তার গার্ডিয়ানকে স্কুলে ডাকেন,
অভিযোগ করেন, এবং সেই গার্ডিয়ানেরও কর্তব্য তার সন্তানকে শাসন করা। শিক্ষকের ক্ষেত্রে নয় বিধিনিষেধ আছে, অভিভাবকদের ক্ষেত্রে বলুন। হ্যাঁ স্যার একদম। হ্যাঁ স্যার, এখানে স্যার তাহলে আপনি বলতে চাইলেন যে এখানে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও একটু মানে হচ্ছে গিয়ে তাদের মানে তাদের সন্তান সম্পর্কে একটু সচেতন হতে হবে, তাই তো ব্যাপারটা? একদম, আমি শাস্তি দানের প্রসঙ্গেই আসছি না। যদি হ্যাঁ অভিভাবকরা একদম। অত্যন্ত সচেতন থাকেন, যদি হ্যাঁ। একটা সন্তানের মধ্যে উদাসীনতা দেখেন বা এমন কোনো আচরণ দেখেন যেটা অছাত্র সুলভ, তখন থেকেই যদি তারা অল্প অল্প করে বোঝানো শুরু করেন, সমস্যার গভীর কোন জায়গা বা সমস্যার হুম উৎস কোন জায়গা, সেটা যদি তারা আর কি সমস্যার গভীরতা উৎস এটা খুঁজে বের করেন, তাহলে তো হ্যাঁ। আর মারা ধরার প্রসঙ্গই আসবে না। একদমই স্যার, একদমই। হ্যাঁ স্যার। স্যার এরপরে স্যার এবার যেটা জিজ্ঞেস করবো স্যার, আপনি স্যার একজন শিক্ষক হিসেবে আপনার স্যার মানে মানে আপনার দৃষ্টিতে কি মনে হয় যে মানে আমাদের শিক্ষা ব্যবস্থা যে করোনার পরবর্তী সময় যেটা চলছে, মানে হুম। করোনার যে একটা বড় একটা দীর্ঘদিনের ছুটির পরে যে শিক্ষা ব্যবস্থা আমাদের চলছে বর্তমান সময়, তো একজন শিক্ষক হিসেবে আপনার কি মনে হয় সেটা কি ঠিক দিকেই চলছে নাকি কিছুটা এটার মানে না, এটা সংশোধন করা মোটেই যেতে? ঠিক দিকে চলছে না, কিছুটা নয়, একেবারেই ঠিক দিকে চলছে না। কারণ যে হ্যাঁ কোনো স্যার। কারণ হোক, সেটা হুম কোনো পক্ষ থেকে হতে পারে বা সামগ্রিক কোনো একটা জায়গা থেকে হতে পারে, ছাত্রদের হুম মাথায় এই কথাটা বসে গেছে, আমরা পড়াশোনা না করেও পাশ করতে পারি। এক, দুই, একদম একদম। অনলাইনে আমরা পরীক্ষা দিতে পারি, যে কারণে বিভিন্ন জায়গায় আন্দোলনও হচ্ছে। করোনা চলে গেছে, এখনো ছাত্ররা আন্দোলন করছে। আমি যদি দেখতাম ছাত্রছাত্রীরা আন্দোলন করছে যে আমাদের যেটুকু পড়ানো হয়েছে কলেজে সেটুকু নিয়ে পরীক্ষা নিন, তাহলে আমার আপত্তি ছিল না খুব একটা, যে হ্যাঁ হ্যাঁ তারা বলতেই পারে আমাদের পুরো বই হয়নি। কিন্তু এখন তাদের লক্ষ্য, আমরা নাম্বার নেব, আমরা অনলাইনে পরীক্ষা দেব। যদি হ্যাঁ আমাদের স্যার, উৎসব, একদমই স্যার, ক্যালকাটা মেলা, ইউনিভার্সিটির আনন্দ, ব্যাপারটা এখন এটাই দেখা কলেজের যাচ্ছে। স্কুল কলেজের সরস্বতী পুজো, এগুলো যদি অফলাইনে হয়, আমরা যদি সেখানে পার্টিসিপেট করতে পারি। আহ একদম। এমনকি যখন সরস্বতী পুজো হয়েছিল, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেই তো হয়, তখন কিন্তু কোভিড এর প্রবণতা আরো বেশি ছিল আজকের চেয়ে। হুম, সেটা যদি আমরা তখন আর কি মেনে নিতে পারি, আজকের হুম, পরীক্ষাটাও আমাদের মেনে নেওয়া উচিত, কারণ পরীক্ষা তো আমাদের জীবনের একটা অংশ, একদম একদম। স্কুল হ্যাঁ জীবনের স্যার। একটা অংশ। তো সেই হ্যাঁ জায়গা থেকে আমরা যত বিমুখ হব, তত শিক্ষার মানটা কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে দুর্বল হয়ে যাবে। হ্যাঁ স্যার একদম, একদম স্যার। হুম, স্যার এরপরে স্যার আমি কিছু মানে আপনাকে দুটো অপশন বলবো, আপনাকে একটা বেছে নিতে হবে স্যার, ঠিক আছে? বেশ, আমি বেশ বেশ, কিছু অপশন মানে বেশ কিছু আমি বলবো স্যার, তার মধ্যে দুটোর মধ্যে থেকে একটা আপনাকে বেছে নিতে হবে। মানে বেশ, বেশি না, এটা 5-6টা থাকবে ব্যাপারটা। বেশ, বেশ। হ্যাঁ স্যার, আপনার স্যার প্রথমে স্যার হবি কি, মানে এমনি বই পড়া নাকি আপনার মানে কিছু গল্প লেখা বা কিছু লেখালেখি? প্রথম কথা বলি, আমার হবি যদি বলো তাহলে পড়াই, কারণ লেখালেখির কথা অনেক ভাবি, সেটা হয়ে ওঠে না। আচ্ছা আচ্ছা। মানে স্যার বলছি আপনাকে মানে এই প্রসঙ্গে স্যার একটা কথা জিজ্ঞেস করি স্যার, মানে আপনি যে স্যার ধরুন মানে 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 একজন শিক্ষক হিসেবে আপনি যে সারাদিন মানে সর্বোপরি ইউটিউবার হিসেবে যে সারাদিন মানে ভিডিও ভিডিও বানান, তা এডিটিং আপলোড করেন, তারপরে মানে পড়ান, তো তার পাশাপাশি স্যার নিজের জন্য কি একটু মানে স্যার সময় বের করে মানে নিজের জন্য কিছু করে ওঠা হয়? নিজের এই জন্য তো সময় অনেকটা সময় পড়ে থাকে, একটা দিন হচ্ছে 24টা ঘন্টা, ভাবা যায়? তাহলে এই 24 ঘন্টাটাকে তো সঠিকভাবে কাজে লাগাতে হবে, ব্যালেন্স করতে হবে। পড়ানোর জন্য, লেখার জন্য, ভিডিও বানানোর জন্য 24 ঘন্টার চাইতে অনেক কম সময় লাগে। বাকি সময়টা তো নিজের জন্যই পড়ে থাকে। এবার এই নিজের জন্য পড়ে থাকা সময়টাকে কে কেমন ভাবে ব্যবহার করবে, সেটা তার উপর নির্ভর করে। তো আমি পুরো সময়টাকেই ব্যবহার করার চেষ্টা। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, এই এরপরে স্যার যেটা স্যার জিজ্ঞেস করবো ধরুন মানে হ্যাঁ, এখন মানে স্যার একজন মানে আপনি যে আপনি স্যার একজন মানে আমরা স্যার আপনি জোশ টক্সে গিয়েছিলেন, এছাড়াও স্যার আপনার তো বিভিন্ন স্যার মানে আপনার যে কোন মানে কোন জায়গা থেকে আপনি ইউটিউবে ভিডিও বানানো শুরু করেন বা আপনি আপনার ছোটবেলাটা কেমন হবে আপনি পুরোটাই মানে আপনি শেয়ার করেছেন মানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় বা জোশ টক্সে গিয়েছিলেন, তো স্যার সব হ্যাঁ, প্রতিটা জায়গা থেকে তো শুনেছি ব্যাপারটা। তো স্যার এইটাও একটা অনুপ্রেরণা সব ছাত্রদের জন্য আপনি।
স্যার এইখানে স্যার আমি একটা জিজ্ঞেস করবো যে মানে স্যার ইউটিউবে এসছেন, এটা তো অনেকটা সাফল্য, তবে স্যার ইউটিউবে আসার পরও কি স্যার এরকম মনে হয়েছে মানে মানে ধরুন বলতে চাইছি যে আশেপাশের থেকে যেটা, যে ইউটিউব তো কোনো সরকারি জায়গা নয়, এটার তো কোনো ফিক্সড বলে এটা কিছু হয় না, মানে আমি এটা বলতে দেখো, চাইছি মানে তুমি এই যদি ব্যাপারটা আমি লোকে কি বলবে এই হ্যাঁ। কনসেপ্টে বিশ্বাস করে জীবনে তুমি এক পাও এগোতে পারবে না। তুমি আজকে সরকারি চাকরি পেলে, তখন লোকে বলবে গ্রুপ ডি চাকরি মাইনে কত। তুমি আজকে বিডিও হলে, ওরে বাবা সারাদিন তোর খাটতে হবে, তোর জীবনটা শেষ হয়ে গেল। জীবনে আমরা হচ্ছি মানুষ, আমাদের হ্যাঁ। সত্যি কথা বলতে ঈশ্বর এমন ভাবে তৈরি করেছেন, আমরা অতৃপ্ত আত্মা। আমরা যতটা পাবো তাতে সন্তুষ্ট হব না, আমাদের সন্তুষ্টি খুব সহজে আমরা অর্জন করতে পারি না। কিন্তু হুম। এই জায়গাটা যদি তুমি অর্জন করে নিতে পারো একবার, তাহলে কিন্তু তুমি খুব আনন্দ পাবে। দেখো, ইউটিউব সরকারি হোক বেসরকারি হোক, আমি হুম। হুম। দুটো জিনিস ভেবে আনন্দ পাই। এক, সেখানে যেতে আমার আনন্দ লাগে, এত ছাত্রের সঙ্গে কথা হয়, হ্যাঁ। ভালোবাসা পাই, এটা আনন্দের সম্মান পাই। সেটা তো সরকারি বেসরকারি দিয়ে তুলনা করা যায় না। আর হুম। দুই, হুম। একদম একদম স্যার। প্ল্যাটফর্মে কোনো ঘুষ নেই, আমি কাউকে প্রতারণা করি না, বা কেউ আমাকেও একদম প্রতারণা করে না। তো এই একদম কারণে বরঞ্চ আমি এটা আরো সেফ মনে করি যে ধরো আজকে আমি একটা সরকারি চাকরি করলে, আমি করব হুম। কি করবো না সেটা অন্য বিষয়। ধরো তুমি একটা হুম। সরকারি চাকরি করছো, আমি তোমায় প্রশ্ন করতেই পারি বা বলতেই পারি, তুই নিশ্চয়ই উপরি কিছু ইনকামও করিস, আমার মনে এটার ভাবনা আসতেই পারে। একদম কিন্তু একদম হ্যাঁ স্যার। ইউটিউবে এটা তো আসবে না। হুম। এটা যে আপনি যতটা কাজ করেছেন ততটাই আপনি পারিশ্রমিক পাবেন, একদম স্যার। হ্যাঁ, আমি ইউটিউব। যতটা কাজ করব, মানুষ যতটা ভালোবাসবে, যতটা দেখবে, একদম একদম। ততটা ইউটিউবের নিয়ম অনুযায়ী যেটা হুম। পাওয়া যায় সেটা তো নিশ্চয়ই পাবে। এটা তো যে একদম কোনো স্যার। কাজেই মানুষ করে। স্যার উত্তরটা স্যার খুব ভালো করে স্যার, খুব ভালো করে স্যার বললেন। স্যার এরপরে স্যার যেটা স্যার যে প্রশ্নটা রাখবো স্যার, ধরুন এখন দেখা যাচ্ছে মানে এই বিশেষ সময়টাতে দেখা যাচ্ছে যে ধরুন পরীক্ষা শেষ, হ্যাঁ মানে আমি আরো আমাদের ক্ষেত্রে বলছি, আমি যখন ক্লাস 11 থেকে বা 12-এ মানে উঠলাম, তো 12-এ হুম, এখনো উঠিনি। তো এই হুম, জায়গাটা হুম। থেকে ধরুন আমাদের পরীক্ষা শেষ হয়েছে এপ্রিল মাসে, তো সেখানে হচ্ছে গিয়ে আমাদের বলছে নাকি 11-এ এখনো প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়নি, তো রেজাল্টটা মানে হচ্ছে। তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী 11 থেকে তোমরা 12-এ উঠবে হ্যাঁ। আগামী আহ জুলাই মাসের মাঝামাঝি। তার হ্যাঁ আগে স্যার মানে এইটাই সম্ভব বলতে না। চাইছি। এটাই স্যার বলতে চাইছি যে ধরুন আগের বছরও আমাদের ক্ষেত্রে মাধ্যমিকের রেজাল্টটা ছিল জুলাই মাসে, তো স্যার আমরা তো অনেকটা মানে ধরুন আমরা তো মানে নিজেরা ধরুন যারা যারা একটু মানে সচেতন তারা শুরু করে দিয়েছে পড়াশোনা, যারা শুরু করেনি তারা আবার পরে সমস্যায় পড়ে যাবে। তো স্যার এইটা তো মানে একটু তাড়াতাড়ি করা যেতে পারতো, তো এই ব্যাপারটাই মানে কেন এরকম করা হচ্ছে প্রতি বছর? এটা 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 সরকারের হয়তো সিদ্ধান্ত। তো আমি সেই সিদ্ধান্তের পক্ষেও বলছি না, বিপক্ষেও বলছি না, তবে তোমার পক্ষে বলছি যে হ্যাঁ, হ্যাঁ। এই সময়টাকে যদি কমিয়ে দেওয়া যেত, যে হ্যাঁ। আরেকটু আগে যদি রেজাল্ট প্রকাশ করা যেত, বা মেজর পরীক্ষাগুলো তো হয়ে গেছে, হুম। প্র্যাকটিক্যাল পরীক্ষাতে যে সবাইকে স্কুল প্রায় সম্পূর্ণ নাম্বার দেয় এ কথা বলার অপেক্ষা রাখে না। কাজেই হুম। সেটা স্কুলকে বলা যেতেই পারতো যে অনলাইন মারফত নেওয়া হোক, বা গরম কমে গেলে স্কুল নিজের মতো করে একটা ডেট দিয়ে দিক। কারণ এখন তো সত্যি এলাকা ভিত্তিক ভাবে না, গোটা পশ্চিমবঙ্গে খুব একটা গরম নেই, বৃষ্টিও হুম। হচ্ছে। তো স্টুডেন্টরা পরীক্ষাও দিয়ে দিতে পারতো, আর প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার সঙ্গে সঙ্গে হয়ে যায়। স্কুলও হ্যাঁ এখানে একদম। যদি সচেতন হয়ে তাদের এখানে স্কুলেরও একটা ভূমিকা আছে, কিন্তু স্কুল যদি সচেতন ভাবে আগে থেকে মার্কশিটটা রেডি করে রাখে, প্লাস হ্যাঁ। হ্যাঁ। এখান থেকে পরীক্ষার পরে নাম্বারটা যোগ করে দেয়। নাম্বার কি যোগ হবে, এটা তো পুরো পরিষ্কারই, প্রায় যে নাম্বারে পরীক্ষা তার 1 2 5 কম পেয়ে হ্যাঁ, ম্যাক্সিমাম সবাই প্রজেক্টে পুরো নাম্বারই পায়। একদম। তো সেটা যোগ করে দিলে রেজাল্ট প্রকাশের প্রক্রিয়াটা আরো ভালো হতো। ছাত্ররা কারণ ওই রেজাল্ট দেওয়ার পর পড়বো, এই প্রবণতা কিন্তু ছাত্রদের মধ্যে থাকে। কারণ অফিসিয়ালি তুমি এখনো 11-এই পড়ছো, তুমি কেন 12-এর বই ধরবে, এই প্রশ্ন যদি তুমি করো, আমার তো কিছু বলার নেই। হ্যাঁ কাজেই একদম। দেখা যাচ্ছে মাঝখান থেকে 2 2.5 মাস মতো কিন্তু কম সময় তারা পেয়ে যাচ্ছে মানে উচ্চ হ্যাঁ। মাধ্যমিকের মধ্যে। হুম। এবারও শিক্ষক মহল বলছে যে সিলেবাস কাটতে পারে, যদি হ্যাঁ। রিডিউস হয় সেক্ষেত্রে কিছুটা আর কি সামাল দেওয়া যাবে। কিন্তু যদি না একদম। হয়, তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা কিছু সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু শেষের দিকে বিপদে পড়বে। সমস্যা হয়ে যাবে। হ্যাঁ। একদম স্যার।
তাহলে বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের তো স্যার আরো মানে অনেকটা সমস্যা, ধরুন আমাদের মতন শুধু যারা সায়েন্স যারা বলে তো নয়, প্রত্যেকটা সাবজেক্টের সমান গুরুত্ব আছে। আমি যদি বলি ইতিহাসের ছাত্ররা বছরের 4 মাস ইতিহাস পড়ে আর কি পরীক্ষা দেবে, তারা তো পারবে না। আমি যদি বলি ভূগোলের কথা, একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমি যদি বলি ফিলোসফির কথা, আমি যদি বলি অ্যাকাউন্টেন্সির কথা, কেউ পারবে না। শুধু হুম সায়েন্স বলে নয়, এটা আসলে আমরা ভেবে নিই। সায়েন্সের জয়েন্টের মোটা মোটা বইগুলো দেখে আমাদের ধারণা হয় হুম সায়েন্সটা বেশি পড়তে হয়। কিন্তু হুম। মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট, সেটা সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, সমান গুরুত্ব দিয়ে পড়তে হয়, এমনকি ভাষা বিভাগ হোক, বাংলা ইংরেজিও। হ্যাঁ স্যার, একদম একদম। হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো স্যার আপনার সাথে কথা বলে স্যার। স্যার আমি স্যার এবার এখানে আপনার মতামতটা জানতে চাইবো স্যার, আপনার কেমন লাগলো স্যার এই ব্যাপারটা যদি একটু বলেন। আমার খুব ভালো লাগলো। তুমি খুব বুদ্ধিদীপ্ত কিছু প্রশ্ন করেছো, এবং সবচেয়ে বড় কথা যেগুলো আজকের দিনে প্রাসঙ্গিক। আমার খুব ভালো লাগলো কথা বলে। হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। স্যার এইখানে স্যার আমি আপনাকে একটা মানে হচ্ছে একটার জন্য আমি স্যার আপনাকে মানে অনেক ধন্যবাদ দেবো স্যার। আমার ক্লাস 10-এ মানে এখানে আমি একটা ব্যক্তিগত একটা কথা তুলছি, ব্যক্তিগত মানে ক্লাস 10-এ স্যার আমার মানে কোনো, আমি ছোটবেলা থেকে মানে বাংলার কোনো মানে স্যার তেমন ছিল না, কিন্তু ক্লাস 10-এ যখন একটা সময় আসতো যে একটা নাম্বারটা একটা বড় ব্যাপার বা এখানে নাম্বারটা একটা কাজে লাগে, তো সেখানে ভেবেছিলাম যে একটা বাংলারও একজন আমাকে স্যার নিতেই হবে, বা একজন বাংলা স্যারের কাছে আমাকে নিয়মিত পড়তে হবে। তো সেইখানে স্যার আপনি প্রথম থেকেই স্যার ইউটিউবে স্যার আমাদের এতটা সাহায্য করে, শুধু আমি না স্যার, আমাদের পুরো ফ্রেন্ড সার্কেল স্যার, এবং ক্লাস 11-এও স্যার উঠে মানে মানে অন্যান্য সাবজেক্ট পড়তে পড়তে বাংলাটাতে মানে অনেকটা মানে সেটা বলবো না যে মানে আমাদের মানে কি বলবো, মানে এটা আমাদের অনেকটা অবহেলাও বলা যেতে পারে, যে বাংলাটাকে অনেকটা অবহেলা করেছি সময়ের অভাবে অন্যান্য সাবজেক্ট পড়তে গিয়ে। কিন্তু স্যার আপনি স্যার শেষ মানে আপনার স্যার মানে আপনার কথা মতো অনুযায়ী স্যার চলে মানে এতটাই স্যার মানে উপকৃত হয়েছি, মানে পরীক্ষার পরে এসে দেখছি যে আমি ভেবেছিলাম মানে ধরুন মানে 90% পেতে গেলে সারা বছর পড়তে লাগবে, কিন্তু আপনার মানে সিস্টেম অনুযায়ী পড়ে বা আপনার মানে কথা অনুযায়ী পড়ে স্যার অনেকটা উপকৃত হয়েছে স্যার। সেই জন্য স্যার মানে আমার বিভিন্ন বন্ধুরাও বলেছে যে স্যার মানে স্যারের সাথে তুই কথা বলবি কালকে, তো আমাদের সবার হয়ে তুই একটা ধন্যবাদ দিয়ে দিস। তো স্যার সবার জন্য স্যার আপনাকে অনেকটা স্যার তোমাদের ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ জানাই যে তোমরা দেখেছো ভিডিওগুলো। কারণ আহ, আমার দিনের শেষে যখন তোমাদের সঙ্গে কথা হয়, আমার মনে হয় আহ, আমি যা চেষ্টা করেছি সেটা পথের ধুলোয় মানে হারিয়ে যায়নি, মানুষ মনে রেখেছে। সত্যি কথা হ্যাঁ বলতে স্যার, একদম। ইউটিউবে অনেকে অনেক ধরনের ভিডিও বানায়, হ্যাঁ প্রত্যেকের প্রতি আমার সম্মান আছে। আহ, আমি কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করছি না, কিন্তু আমার উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের পড়ানো। যে কারণে হুম, ক্লাস 10 হোক, 11 হোক, 12 হোক, অধিকাংশটা টুকু, আমি পুরোটা এই হ্যাঁ কারণে বলছি না কারণ ভাষা বা ব্যাকরণ এমন একটা বিষয়, ভিডিও হুম, স্বল্প পরিসরে করা যাবে না। আর হ্যাঁ লম্বা ভিডিও দিয়ে সেটা আপলোড করা যাবে না, বা আমি ওয়াইফাই একদম। দিয়ে আপলোড করতে পারলেও অন্যরা ডেটা খরচ করে সেটা দেখতে গেলে তাদের হয়তো কাজগুলো আর অন্য কাজ করা হবে না। সেই কারণে আমি একদম। ভাষা বিভাগ বা ব্যাকরণটা স্কিপ করি, কিন্তু বাদবাকি সমস্ত বিষয়টা কিন্তু আমি ইউটিউবে আলোচনার চেষ্টা করি। হ্যাঁ এটার স্যার। দুটো বিষয় হতে পারে, তুমি যেটা ভালো বললে অনেকে মন্দও বলে, মন্দটা এই কারণে, এই তুমি যে বিষয়টা তুললে, অনেকে হ্যাঁ এই চ্যানেলটা দেখার জন্য গৃহ শিক্ষক নেয় না। তো এই জায়গাতে তাদের এলাকার যে সমস্ত শিক্ষকেরা, আমি মনে করি প্রত্যেকটা শিক্ষক, তিনি গৃহ শিক্ষক হন কিংবা স্কুল শিক্ষক, বা হুম হুম। আমি নিজেকেও মনে করি, হ্যাঁ আমরা শ্রমজীবী, আমরা তো অনেক পরিশ্রম করি। তো আমার মনে হয় যে কোনো একটা জায়গায় গিয়ে আমি আজকে পড়াচ্ছি বলে ছাত্ররা তার এলাকাতে যে স্যারেরা রয়েছেন যারা পড়াচ্ছেন তাদের কাছ হুম, থেকে মানে যাওয়ার ব্যাপারে বিমুখ হয়ে যায়। তো এটা ঠিক নয়। সেই কারণেই আমি 90% আলোচনা করে 10% কিন্তু বাকি রাখি। আমার মনে হয় 10%-এর জন্য তার, নিশ্চয়ই সে স্কুল থেকে পড়তে হ্যাঁ পারছে, তার যদি একটা প্রাইভেট টিউশন থাকে আরো ভালো হবে, কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে 2-2.5 বছর তো স্কুল হয়নি সেই অর্থে। তো হ্যাঁ আমি স্যার। আমার জায়গায় যেটুকু ক্ষুদ্র পরিসর সেখানে চেষ্টা করেছি, ছাত্ররা ভিডিও দেখেছে, আমি পড়ানোর আপ্রাণ চেষ্টা করেছি। এবার তাদের সাফল্যই বলে দেবে যে আমি কতটা পারলাম, কতটা মানে ব্যর্থ হলাম। আমার সাফল্য ব্যর্থতা সবটাই তো তোমাদের মানে স্টুডেন্টদের সাফল্য ব্যর্থতার উপর নির্ভরশীল। একদমই স্যার, একদম।
স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার, খুব ভালো লাগলো স্যার। স্যার আশা করি হ্যাঁ, স্যার নিশ্চয়ই স্যার আবারও স্যার আপনার সাথে কথা হবে, এবং নিশ্চয়ই, মানে ভবিষ্যতে এবং দেখাও হবে স্যার। স্যার নিশ্চয়ই। সেই দিনের জন্য স্যার অপেক্ষায় রইলাম। খুব ভালো থেকে তুমি। স্যার আপনিও স্যার অনেক ভালো থাকবেন স্যার, প্রণাম ঠিক নেবেন আছে। আপনি। হ্যাঁ। নমস্কার।